আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আজকের এই পর্বে আমরা সিলেট বোর্ড 2024 এর কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো দ্বাদশ অধ্যায়ে দেখো, দ্বাদশ অধ্যায় থেকে সিলেট বোর্ড 2024 এই কোশ্চেনটা এসেছিল। তো আমরা একটু উদ্দীপকটা দেখি। আচ্ছা, উদ্দীপকে দেখো একটা চিত্র দেওয়া আছে, আর কি করতেছে, উপবৃত্তি কার্যক্রম আছে, বিনামূল্যে বই প্রদান আছে এবং ডিজিটাল ল্যাব প্রদান আছে। আচ্ছা, এটাকে আমরা বুঝতে পারতেছি যে একটা কি শিক্ষার জিনিস বলতেছে, তার মানে কি এটা শিক্ষা। এরপরে বলতেছে পি, ব্যক্তি মালিকানা, রাষ্ট্রীয় মালিকানা, তারপরে আছে বিদেশি মালিকানা আছে। কি এটা একটা ব্যাংক বলতে এটা কি রাষ্ট্রীয় মালিকানা আছে, ব্যক্তি মালিকানা আছে, বিদেশি মালিকানা, একটা ব্যাংক থাকতে পারে, সম্পত্তি থাকতে পারে। এরপরে বলতেছে দেখো আরেকটা, যে কিউ বাজেট প্রণয়নে সহায়তা করতেছে, মুদ্রা যোগান নিয়ন্ত্রণ করতেছে এবং রাষ্ট্রের একক মালিকানা, তার মানে এটা হচ্ছে কি কেন্দ্রীয় ব্যাংক। কি এটা কেন্দ্রীয় ব্যাংক। আচ্ছা, উপরেরটা বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক, এটা হচ্ছে কি কেন্দ্রীয় ব্যাংক। এখন বলতেছে ক নম্বর, যে সরকারি অর্থব্যবস্থা কাকে বলে। খ নম্বর, মূল্য সংযোজন কর সরকারি আয়ের গুরুত্বপূর্ণ উৎস, ব্যাখ্যা করো। এরপরে গ নম্বর বলতেছে আট দ্বারা বাংলাদেশ সরকারের ব্যয়ের কোন খাতকে নির্দেশ করা হয়েছে। আচ্ছা, ঘ নম্বর বলতেছে ঋণ প্রদানের ক্ষেত্রে পি ও কিউ ব্যাংকের কার্যবলিতা ভিন্নতা রয়েছে, উক্তিটি বিশ্লেষণ করো। আচ্ছা, আর দ্বারা বাংলাদেশে দেখো আর বলতে কোনটা বোঝাইতেছে একটু দেখি। দেখো এই যে এটা হচ্ছে আর ডিজিটাল ল্যাব, উপবৃত্তি কার্যক্রম, বিনামূল্যে বই বিতরণ, এটা বাংলাদেশ সরকারের কি ব্যয়ের একটা খাত, মানে কি শিক্ষা একটা খাত। তো শিক্ষা খাত তো ব্যয়ের খাত। এখন বলতেছে ক নম্বর, যে সরকারি অর্থব্যবস্থা কাকে বলে। দেখো, যে সরকারি অর্থব্যবস্থা বলতে বোঝাইতেছে, যে সরকারি অর্থব্যবস্থা বলতে রাষ্ট্রের আয় ও ব্যয় সংক্রান্ত নীতি ও পদ্ধতিকে বোঝায়। কি সরকারের কি বলতেছে, যে অর্থব্যবস্থা বলতে বোঝায় রাষ্ট্রের আয় ব্যয় সংক্রান্ত নীতি ও পদ্ধতি থেকে বোঝায়। দুই নম্বর খ নম্বর বলতেছে মূল্য সংযোজন কর বাংলাদেশের, যে দেখো যে মূল্য সংযোজন কর বাংলাদেশের কর ব্যবস্থায় ভ্যাট নামে পরিচিত। ভ্যাটের পূর্ণরূপ হচ্ছে ভি, ভিতে হচ্ছে ভ্যালু, এতে অ্যাডেড, টিতে ট্যাক্স। কি ভ্যালু অ্যাডেড ট্যাক্স নামে পরিচিত। বর্তমানে আমাদের দেশে আমদানিকৃত দ্রব্য ও স্থানীয়ভাবে উৎপাদিত দ্রব্য এবং নির্ধারিত কতগুলো সেবা ও খাতের উপর ভ্যাট আরোপ করা হয়েছে। বাংলাদেশ সরকারের যতগুলো গুরুত্বপূর্ণ আয়ের উৎস রয়েছে, এর মধ্যে অন্যতম একটি গুরুত্বপূর্ণ আয়ের উৎস হচ্ছে কি মূল্য সংযোজন কর। একটি গুরুত্বপূর্ণ উৎস হচ্ছে কি মূল্য সংযোজন কর। এরপরে গ নম্বর প্রশ্নটা একটু পড়লাম, যে বাংলাদেশে কি, যে উদ্দীপকে আর দ্বারা বাংলাদেশ সরকারের কোন ব্যয়ের খাতকে নির্দেশ করা হয়েছে, ব্যাখ্যা করো। ঠিক আছে, এখন দেখো যে উদ্দীপকে আর দ্বারা বাংলাদেশ সরকারের ব্যয়ের শিক্ষা খাতকে নির্দেশ করা হয়েছে। কি শিক্ষা খাতকে নির্দেশ করা হয়েছে। তো বাংলাদেশ সরকারের ব্যয়ের অন্যতম খাত হলো শিক্ষা। এটি সরকারের অলাভজনক ব্যয়ের খাতের মধ্যে গুরুত্বপূর্ণ। বাংলাদেশ সরকার দেশের আর্থসামাজিক উন্নয়ন, ভৌত অবকাঠামো নির্মাণ, মানব সম্পদ উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনে বিপুল অর্থ ব্যয় করে থাকে। এছাড়াও সরকার যে সকল খাতে অর্থ ব্যয় করে তার মধ্যে অন্যতম প্রধান হচ্ছে গুরুত্বপূর্ণ খাত হলো শিক্ষা খাত। শিক্ষা সম্প্রসারণের মাধ্যমে দেশকে অশিক্ষার অভিশাপ থেকে মুক্ত করতে এই খাতে সরকার প্রচুর কি করে থাকে, ব্যয় করে থাকে। অভিশাপ থেকে মুক্ত করার লক্ষ্যে সরকারকে সাম্প্রতিককালে এ খাতে প্রচুর পরিমাণ কি করতে হয়, অর্থ ব্যয় করতে হচ্ছে। দেখো, সরকারি শিক্ষা প্রতিষ্ঠান, বেসরকারি বিদ্যালয়, কলেজ, মাদ্রাসার জন্য অনুদান, উপবৃত্তি আছে, ডিজিটাল ল্যাব স্থাপন আছে, শিক্ষক প্রশিক্ষণ ও শিক্ষা বিস্তারের নতুন নতুন কার্যক্রমে যথেষ্ট ব্যয় বৃদ্ধি পেয়েছে। এছাড়াও সরকার উপ আনুষ্ঠানিক শিক্ষার জন্য উল্লেখযোগ্য পরিমাণ অর্থ ব্যয় করে থাকে। উদ্দীপকে পি কে কেন্দ্র করে দেখো, উদ্দীপকে আচ্ছা, এরপরে আমাদের হচ্ছে ঘ নম্বর কোশ্চেনটা কি বলতেছে একটু দেখো, যে ঘ নম্বর বলতেছে যে পিও কিউ ব্যাংকের যে কার্যাবলী, এটা দুই ধরনের কার্যাবলী, ব্যাখ্যা করো। ঠিক আছে, আচ্ছা আমরা একটু দেখি যে উদ্দীপকে পি কে কেন্দ্র করে বাণিজ্যিক ব্যাংকের মালিকানার বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে। দেখো, বাণিজ্যিক ব্যাংকের মালিকানা তুলে ধরা হয়েছে। তো বাণিজ্যিক ব্যাংক রাষ্ট্রীয় থাকতে পারে, আবার হচ্ছে কি বিভিন্ন ব্যক্তির থাকতে পারে, আবার বিদেশি থাকতে পারে। আর কেন্দ্রীয় ব্যাংক যেটা আছে সেটা হচ্ছে শুধু একটা দেশের সরকারের ব্যাংক, সেটা হচ্ছে কি একটা দেশের ব্যাংক। ঠিক আছে, দেশের সরকারের ব্যাংক। তো কেন্দ্রীয় ব্যাংকে সাধারণত যেসব কাজ করতে হয় তার মধ্যে অন্যতম হলো দেশের কাগজি মুদ্রার প্রচলন করা। দেখো, যেটাকে আমরা কি কাগজি মুদ্রা বলতেছি, কি টাকা বলতেছি, এই টাকা বা কাগজি মুদ্রার প্রচলন করতে পারে একমাত্র বাংলাদেশ ব্যাংক। তো সরকারের বাজেট প্রণয়নে সহায়তা করে কেন্দ্রীয় ব্যাংক মূলত সরকারের ব্যাংক। অন্যদিকে পি ব্যাংক বা বাণিজ্যিক ব্যাংকের ক্ষেত্রে দেখা যায় বাণিজ্যিক ব্যাংক রাষ্ট্রীয় মালিকানা হতে পারে, যেমন সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, অগ্রণী ব্যাংক ইত্যাদি। এগুলো হচ্ছে কি রাষ্ট্রীয় ব্যাংক, এগুলো হচ্ছে কি সরকারি ব্যাংক। ঠিক আছে,
ব্যক্তি মালিকানায় ব্যাংক গড়ে উঠতে পারে, যেমন সিটি ব্যাংক, দেখো সিটি ব্যাংক, উত্তরা ব্যাংক, এরপরে আছে ইত্যাদি। এগুলো হচ্ছে কি রাষ্ট্রীয় মালিকানা বাদ দিয়ে এগুলো হচ্ছে কি ব্যক্তি মালিকানায়। একজন ব্যক্তি, তোমার যদি 100 কোটি টাকা থাকে অথবা তার চেয়ে বেশি থাকে, তখন তুমি একটা ব্যাংক দিতে পারো, তুমি ওই ব্যাংকের মালিক হতে পারো। সেটা হচ্ছে কি সিটি ব্যাংক, উত্তরা ব্যাংক হতে পারে। এরপরে বলতেছে তাছাড়া আমাদের বাংলাদেশে দেখো, আমাদের বাংলাদেশে অনেক বিদেশি ব্যাংক আছে, অনেকই বিদেশি ব্যাংক আছে। এর মধ্যে আছে দেখো, তো তাছাড়া মালিকানায় বিদেশি মালিকানায় ব্যাংক গড়ে উঠতে পারে, যেমন কি স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড। দেখবা যে কি স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড, এটা হচ্ছে কি বাংলাদেশের মানে কি হচ্ছে কি বিদেশি ব্যাংক, বিদেশি মালিকানার। তো ঋণ প্রদানের ক্ষেত্রে পি ও কিউ ব্যাংকের কার্যাবলীতে ভিন্নতা রয়েছে। উপরিউক্ত আলোচনা দ্বারা প্রতীয়মান হয়েছে যে পি দ্বারা বাণিজ্যিক ব্যাংক এবং কিউ দ্বারা কি কেন্দ্রীয় ব্যাংকে নির্দেশ করা হয়েছে। তাই পি ও কিউ ব্যাংক যেহেতু একই ধারার ব্যাংক নয়, তাই তাদের কার্যাবলীতে তারতম্য থাকা কি স্বাভাবিক। এখন বলতেছে একটা কেন্দ্রীয় ব্যাংক আর একটা হচ্ছে কি বাণিজ্যিক ব্যাংক, তাহলে তাদের কার্যাবলীতে অবশ্যই কি থাকবে, তারতম্য থাকবে, ভিন্নতা থাকবে। এখন কেন্দ্রীয় ব্যাংক হলো বলতেছে যে কেন্দ্রীয় ব্যাংক হলো সকল ব্যাংকের ব্যাংক এবং সকল ব্যাংকের নিয়ন্ত্রক। অন্যান্য ব্যাংকগুলো যখন আর্থিক সংকটে পড়ে এবং অন্য কোনো উৎস হতে ঋণ গ্রহণ ব্যর্থ হয়, তখন বাধ্য হয়ে বাণিজ্যিক ব্যাংকের কি হয়, শরণাপন্ন হয়। তো ঋণ নিয়ন্ত্রণ করা কেন্দ্রীয় ব্যাংকের অন্যতম কাজ। বাণিজ্যিক ব্যাংক কর্তৃক ঋণ দেশের মোট মুদ্রার যোগানের অন্তর্ভুক্ত। অতিরিক্ত ঋণ সৃষ্টির কারণে যদি মোট অর্থের পরিমাণ বেড়ে যায়, তাহলে কি মুদ্রাস্ফীতি দেখা যায় মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে কাজ করে কেন্দ্রীয় ব্যাংক। অনেক সময় দেখা যায় যে বাণিজ্যিক ব্যাংক যদি কি বিপুল পরিমাণ অতিরিক্ত অর্থ প্রদান করে থাকে দেশের জনগণকে, তখন কি দেখা যায়, দেশে মুদ্রাস্ফীতি দেখা যায়। তখন এই মুদ্রাস্ফীতি কি করে, নিয়ন্ত্রণে কাজ করে কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক অন্যান্য দেশের মুদ্রার সাথে দেশের মুদ্রার নির্দিষ্ট বিনিময় হার রক্ষা করে। তাই কেন্দ্রীয় ব্যাংক হলো সরকারের ব্যাংক। কি কেন্দ্রীয় ব্যাংককে বলা হয় সরকারি ব্যাংক। অন্যদিকে বাণিজ্যিক ব্যাংক জনসাধারণের কাছ থেকে কি করে থাকে, গৃহীত অর্থের একটি নির্দিষ্ট অংশ গচ্ছিত রেখে অবশিষ্ট অর্থ কি করে থাকে, ব্যবসায়ীদের ঋণ প্রদানের কার্যক্রম করে। আচ্ছা, বাণিজ্যিক ব্যাংকের কাজটা মূলত হচ্ছে কি, মনে করো যে তোমার কাছে অনেকগুলো টাকা আছে, এই টাকা তুমি ভালো মতো কি সেভে রাখতে চাও, তখন কি করবা, তুমি এই বাণিজ্যিক ব্যাংকের টাকাটা বিভিন্ন মেয়াদে রাখতে পারো। দেখো অন্যদিকে কি করতে, গৃহীত অর্থের একটা নির্দিষ্ট অংশ গচ্ছিত রেখে অবশিষ্ট অংশ ব্যাংক ব্যবসায়ী এবং শিল্পপতিদের এবং সাধারণ মানুষকে বিভিন্ন স্কিমে ঋণ প্রদান করে থাকে। তোমার কাছে বললাম কি 1 কোটি টাকা আছে, এই টাকা তুমি ব্যাংকে রেখে দিলা, ব্যাংকে রাখলা, মনে করো ব্যাংকে কয় বছরের জন্য রাখলা, মনে করো যে 5 বছরের জন্য। তো এই 5 বছরের পরে তুমি ব্যাংক থেকে এই 1 কোটি টাকার জন্য মনে করো যে এখান থেকে তুমি 2 কোটি টাকা পাবা। এখন ব্যাংক তো এই টাকা দিয়ে কি করবে, ব্যাংক এই 1 কোটি টাকা দিয়ে তো অন্য জায়গায় অন্য কোনো মানুষকে ঋণ প্রদান করবে। তো দেখো এই ঋণ প্রদানের ক্ষেত্রে তাকে কি করতে হবে, ব্যাংকে সুদ দিতে হবে। এই সুদ থেকে দেখো তোমার এই টাকাকে বিভিন্ন মানুষকে কি করবে, শিল্পপতিতে ঋণ দিবে। তো ঋণ দেওয়ার ফলে এখান থেকে বিভিন্ন টাকা আয় করবে। তো আয় করার পরে পরবর্তীতে দেখা যাচ্ছে এই 5 বছর শেষে তোমাকে এই ব্যাংক 1 কোটি থেকে 2 কোটি টাকা দিবে, মানে কি একটা বিভিন্ন স্কিমে একটা তোমাকে টাকা দেবে। তো বলতেছে উপরোক্ত আলোচনা থেকে প্রতীয়মান হয়েছে যে পি দ্বারা বাণিজ্যিক ব্যাংক এবং কিউ দ্বারা কেন্দ্রীয় ব্যাংকে নির্দেশ করা হয়েছে। তাই পি ও কিউ ব্যাংক যেহেতু একই ধারার ব্যাংক নয়, তাই তাদের কার্যাবলীতে কি হয়েছে, তারতম্য থাকা কি স্বাভাবিক জিনিস। তো দেখো এরই মাধ্যমে আমরা কি এই সৃজনশীলটা শেষ করে ফেললাম। তো পরবর্তীতে তোমাদের সাথে আবার দেখা হবে, ততক্ষণ বন্ধু তোমরা সুস্থ থেকো, ভালো থাকো, আসসালামু আলাইকুম।